দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরা। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন সিলেট বাংলা সালতানাতের অধীনে ছিল কিনা এবং সিলেটিরা বাঙালি কিনা। এ বিষয়টি আমরা যার কাছ থেকে জানবো তিনি হচ্ছেন সিলেট ইতিহাস ও ঐতিহ্য গবেষণা পরিষদের আর্কাইভ ও গবেষণা সম্পাদক, ইতিহাস গবেষক আসিফ আজহার। আমরা ওনার কাছ থেকে এ বিষয়টি জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে সিলেটিরা বাঙালি কিনা এবং সিলেট বাংলা সালতানাতের অধীনে ছিল কিনা। এ ব্যাপারটি যদি আপনি পরিষ্কার করে দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ হীরা ভাই। যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সিলেটিরা বাঙালি কিনা এবং সিলেট বাংলা সালতানাতের অংশ ছিল কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা হচ্ছে বহুল আলোচিত একটা বিষয়। এটা নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলছে। আমি মনে করি যে আসলে ভালোভাবে যদি আমরা ইতিহাস জানতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা খুব কঠিন কিছু না। এই প্রশ্নের উত্তরটা আসলে এক কথায় দেওয়া খুবই কঠিন, কারণ ইতিহাস বারবার বদলেছে। রাজ্য, রাজ্যের সীমা, এগুলো বারবার পরিবর্তন হয় এবং এগুলো পরিবর্তন হওয়ার সাথে সাথে আসলে যে জাতীয়তার যে বিষয়টা, সেই জাতীয়তার বিষয়টা নিয়েও জটিলতা সৃষ্টি হয়। সিলেট অঞ্চলে সভ্যতার ইতিহাস অনেক পুরানো। এটা হাজার হাজার বছর আগে থেকে সিলেট অঞ্চলের সভ্যতা ছিল এবং বিভিন্ন প্রাচীন রাজ্য ছিল। এবং মহাভারতে এই যে সিলেটের যে প্রাচীন সভ্যতা বা প্রাচীন রাজ্যের কথা এসেছে, বিশেষ করে মহাবীর অর্জুন তিনি সিলেটে এসে এখানে যে নারী রাজ্য ছিল, সেই নারী রাজ্যের যে সর্দার বা রানী, সেই রানীর সাথে তার যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে এটা সমঝোতা হয়েছিল। এরকমের জৈমিনী মহাভারতে এ ধরনের ঘটনার কথা বলা আছে। এটা প্রায় 5,000 বছরেরও বেশি আগের ঘটনা বলে ঐতিহাসিকরা অনুমান করে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে 5,000 বছরেরও আগে থেকেই সিলেটে সভ্য সভ্যতা ছিল বা সভ্য রাজ্যের অস্তিত্ব ছিল। বিশেষ করে নারী রাজ্য এবং আরো কিছু কিছু রাজ্যের ইঙ্গিত পাওয়া যায়। প্রাগ জ্যোতিষপুর রাজ্য তখন ছিল এবং এই প্রাগ জ্যোতিষপুর যে রাজ্য বা সাম্রাজ্য, সেটার মধ্যেই সিলেটের একটা বড় অংশ ছিল। তার পরবর্তীতে আরো মানচিত্রের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। যে রাজ্য বা সাম্রাজ্য সেগুলো পরিবর্তন হয়। প্রাগজ্যোতিষপুর রাজ্যটা একটা সময় এটা ভেঙে যায় এবং অনেকগুলো আলাদা আলাদা রাজ্য সৃষ্টি হয়। এর মধ্যে কামরূপ ছিল সবচেয়ে বড় রাজ্য। তারপরে ত্রিপুরা বা কিরাতদেশ একটা রাজ্য ছিল। তারপরে হচ্ছে যে এই যে নারী রাজ্য, সেটাও ছিল। এইরকম আসলে অনেকগুলো অংশে বা অনেকগুলো রাজ্যে এই অঞ্চলটা বিভক্ত হয় এবং এই অঞ্চলের মধ্যে সিলেট অঞ্চল যেটা, এই সিলেট অঞ্চলেও একসময় অনেকগুলো ছোট বড় অনেকগুলো রাজ্য সৃষ্টি হয় এবং এগুলো দীর্ঘদিন এসব রাজ্য স্বাধীনভাবে এগুলোর অস্তিত্ব ছিল। যেমন জৈন্তিয়া রাজ্য, এটা খুবই প্রাচীন রাজ্য। তারপরে একসময় এখানে গৌড় রাজ্য, তারপরে লাউর রাজ্য এবং আরো বিভিন্ন ছোট ছোট রাজ্য এগুলো সিলেটে সৃষ্টি হয়েছিল। এবং আরো কিছু সিলেটের যে প্রতিবেশী যে রাজ্যগুলো, সেসব রাজ্যের অধীনেও সিলেটের একটা বড় অংশ ছিল। যেমন ত্রিপুরা বা কিরাতদেশ, সেটার অধীনে সিলেটের একটা অংশ ছিল। কামরূপের অধীনে সিলেটের একটা বড় অংশ ছিল। এভাবে সিলেট আসলে বিভিন্ন এলাকায় বিভক্ত ছিল। এটা কোনো একক অঞ্চল বা একটা একক রাজ্য এরকম কিছু ছিল না। সিলেট নামে আমরা এখন যে একক অঞ্চল বা একক একটা এলাকা আমরা এখন যেভাবে মনে করি, এটা আসলে মূলত মুঘলদের সময় থেকে অনেকটা এটা শুরু হয়েছে। তারপরে ব্রিটিশদের সময় এসে এটা এই পুরো সিলেট অঞ্চলটা একটা একটা অঞ্চল হিসাবে একই সরকার বা একই রাষ্ট্র ব্যবস্থার অধীনে এটা আসে মূলত ব্রিটিশদের সময়ে। এর আগ পর্যন্ত আসলে সিলেট এইভাবে বিভক্ত ছিল। মুঘলদের সময়েও সিলেটের একটা বড় অংশ মুঘলদের নিয়ন্ত্রণে গেলেও সিলেটের কিছু কিছু অংশ স্বাধীন ছিল। যেমন জন্তিয়া রাজ্য, এটা স্বাধীন ছিল, এটা মুঘলদের অধীনে ছিল না। কাছাড়ি রাজ্য, সেটাও স্বাধীন ছিল, এটা মুঘলদের অধীনে ছিল না। তারপরে ত্রিপুরার অধীনেও সিলেটের কিছু অংশ ছিল। তো আমরা যেটা বুঝলাম যে আসলে সিলেট হচ্ছে অনেক প্রাচীন এবং সিলেটের যে সভ্যতা, এটার ইতিহাস হচ্ছে অনেক পুরাতন এবং এটা কোনো একক রাজ্য বা একক অঞ্চল ওইভাবে ছিল না। এটা ছিল বিভিন্ন রাজ্য বা বিভিন্ন বড় রাজ্যের অংশ হিসেবে, সিলেটের বিভিন্ন অংশ বিভিন্ন বড় রাজ্যের অংশ হিসেবে ছিল। তো সিলেট বা সিলেট অঞ্চল এটা মূলত মুঘল বা ব্রিটিশদের সময় থেকে একটা অঞ্চল হিসাবে এটা আস্তে আস্তে একক অঞ্চল হিসেবে এটা আসলে একক সরকারের অধীনে আসতে শুরু করে বা একক একটা নির্দিষ্ট রাষ্ট্রের অধীনে এটা আসতে শুরু করে মূলত মুঘলদের সময় থেকে। তারপরে ব্রিটিশদের সময় এটা পুরোপুরিভাবে এটা কার্যকর হয়েছে।
তো এর আগে যদি আমরা দেখি যে মুঘলদের আগে সিলেট কিভাবে ছিল, তো এটা আগেই বলেছি যে এটা আসলে বিভিন্ন অংশ বিভিন্নভাবে ছিল। তো এর মধ্যে একটা অংশ ছিল এটা বাংলা সালতানাতের অধীনে বা দিল্লি সালতানাত, সেই দিল্লি সালতানাতের অধীনে ছিল। তারপরে যখন স্বাধীন বাংলা সালতানাত হয়, সেই বাংলা সালতানাতের অধীনে সিলেটের একটা বড় অংশ ছিল। এবং এটার ইতিহাস আমরা সবাই কম বেশি জানি যে 1303 সালে হজরত শাহজালাল যখন সিলেট জয় করলেন। তো এই ঘটনাটা আসলে কি? এই ঘটনাটা হচ্ছে যে লখনৌতির শাসক স্বাধীন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ, তিনি মূলত একটা সেনাবাহিনী পাঠিয়েছিলেন এবং সেই সেনাবাহিনীর সাথেই হজরত শাহজালাল এবং সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার, তারপরে সিকন্দর খান গাজী, ওনারা ছিলেন। এই যে অভিযান, এই অভিযানের যে প্রধান সেনাপতি ছিলেন সিকন্দর খান গাজী, তিনি ছিলেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের ভাতিজা। তো তারা এই যে সিলেট জয় করলেন, এটা আসলে কার অধীনে গেল এটা আমরা অনেকেই এটা জানি না। এটা মূলত হজরত শাহজালালের যে সিলেট জয়, এটার মানে হচ্ছে যে সিলেট তখন এই যে লখনৌতির যে সুলতান, সেই লখনৌতি সুলতানের রাজ্যের অংশ হলো সিলেট। তো তখন বাংলা সালতানাত নামটা তখনও আসেনি। তখনও শামসুদ্দিন ফিরোজ শাহ অনেকটা স্বাধীন শাসক ছিলেন। তিনি দিল্লি সালতানাতের সাথে তার ভালো সম্পর্ক ছিল বা গভীর সম্পর্ক ছিল, কিন্তু তিনি অনেকটা স্বাধীনভাবেই শাসন করতেন। এবং তার রাজ্যের অধীনেই সিলেট আসে 1303 সালে হজরত শাহজালালের বিজয়ের মধ্য দিয়ে। এর কিছুদিন পরে শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্র শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি স্বাধীন বাংলা সালতানাত ঘোষণা করেন 1338 সালে। কিছুদিন পরে, তখনও হজরত শাহজালাল জীবিত ছিলেন, তিনি সিলেটে ছিলেন। ওই সময়ে এই স্বাধীন বাংলা সালতানাতের আত্মপ্রকাশ হয় এবং বাংলা সালতানাতের যে ইতিহাস সেটা শুরু হয় 1338 সালে। তো স্বাভাবিকভাবেই তখন সিলেটের একটা বড় অংশ যেটা মুসলমানদের অধীনে ছিল, যে অংশটা, এটা স্বাভাবিকভাবেই 1338 সালে এটা কি হলো, বাংলা সালতানাতের অংশ হয়ে গেল। তারপরে 1538 সাল পর্যন্ত বাংলা সালতানাত ছিল এবং সিলেটের একটা বড় অংশ এই বাংলা সালতানাতের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এর পাশাপাশি সিলেটের একটা বড় অংশ ছিল স্বাধীন এবং বিভিন্ন ছোট বড় রাজ্যের অধীনে বা বিভিন্ন পাহাড়ি অঞ্চল বা স্বাধীন জনগোষ্ঠীরও অস্তিত্ব ছিল সিলেটের বিভিন্ন এলাকায়। এগুলো ওই বাংলা সালতানাতের অধীনে ছিল না। এক সময় এই বাংলা সালতানাতের সমাপ্তি ঘটে, সেটা 1538 সালে। তখন শেরশাহ সুরির যে উত্থান হয় যে দিল্লিতে, তো সেটা সেই যে কনফ্লিক্ট, যেটা শেরশাহের যে সময় যে কনফ্লিক্ট, তো সেটা আসলে এই যে ইয়ের সাথে, হুমায়ুনের সাথে বা আকবরের সাথে যে কনফ্লিক্টটা হয়, তো এটা আসলে পুরো ভারতে এটা ছড়িয়ে পড়ে এবং তখন একটা আসলে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। তো ওই সময়ে সিলেটও আমরা বলতে পারি মোটামুটি ভাবে যে সিলেট বা বাংলা অঞ্চল এটাও শেরশাহেরই নিয়ন্ত্রণে ছিল। তারপরে এটা মুঘলদের নিয়ন্ত্রণে সেটা গিয়েছে। তো যখন মুঘলদের নিয়ন্ত্রণে গেল, ভারত উপমহাদেশে যে সম্রাট আকবর, তিনি যখন আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন, তখন হচ্ছে যে এই বাংলা অঞ্চল বা সিলেট অঞ্চল, সেটা কিছু স্বাধীন জমিদাররা বা স্বাধীন ভূস্বামীরা তারা দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছিলেন। আকবর ওইভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। তারপরে এক সময় বাংলা অঞ্চল আকবরের নিয়ন্ত্রণে আসে, তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন এবং সেই সাথে সিলেট অঞ্চলও মুঘলদের অধীনে আসে 1612 সালে। এটা আকবরের পরে সব শেষেই এই সিলেট অঞ্চলটাই মুঘলদের নিয়ন্ত্রণে এসেছিল। এটা 1612 সালের ঘটনা। তো এই সিলেটে যে মুঘলদের যে নিয়ন্ত্রণ, এটার মানে হচ্ছে সিলেট হচ্ছে যে দিল্লি কেন্দ্রিক যে সাম্রাজ্য বা দিল্লির একটা অধীনস্থ অঞ্চল হিসেবে এটা শাসিত হয়েছে 1612 সালের পর থেকে। তারপরে আরো অনেক কিছু হয়েছে। বাংলা কখনো 1717 সালে মুর্শিদ কুলি খাঁ, তিনি আবারও স্বাধীনভাবে বাংলা শাসন করতে শুরু করেন। তো তখন সিলেট আবার এই স্বাধীন যে বাংলা সেটার অধীনে ছিল, সিলেটের একটা বড় অংশ। তো এই মিলিয়ে দেখা যাচ্ছে যে সিলেটের একাংশ ছিল কখনো বাংলা সালতানাতের অধীনে, কখনো দিল্লি সালতানাতের অধীনে, কখনো দিল্লি কেন্দ্রিক যে মোগল শাসন ছিল সেই মোগল শাসনের অধীনে। আবার সিলেটের অনেক অংশ ছিল আবার বিভিন্ন ছোট বড় স্বাধীন রাজ্য বা স্বাধীন জনগোষ্ঠীর অধীনে। এরকম একটা মিশ্র ব্যাপার ছিল। তো এই মিশ্র ব্যাপারটা মিলিয়ে আমরা বলতে পারি যে আসলে সিলেট কখনো কোনো এককভাবে যে এটা পুরোটাই যে বাংলা সালতানাতের অধীনে বা দিল্লির অধীনে ছিল তা নয়। আবার এটা কোনো স্থানীয় যে রাজ্যের অধীনে পুরো অঞ্চলটা ছিল তাও নয়। এটা আসলে বিভিন্ন রকম ছিল। কোনো অংশ ছিল জৈন্তিয়ার অধীনে একটা বড় অংশ ছিল, কাছাড়ি রাজ্যের অধীনে একটা বড় অংশ ছিল, ত্রিপুরার অধীনে কিছু অংশ ছিল, বিভিন্ন স্বাধীন জনগোষ্ঠীর অধীনেও কিছু অংশ ছিল, তারপরে হচ্ছে বাংলা বা দিল্লি সালতানাতের অধীনেও কিছু অংশ ছিল। তো সিলেটের ইতিহাসটা হচ্ছে আসলে
মিশ্র। তো আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এই ইতিহাস থেকেই আসলে এই প্রশ্নের উত্তর আপনারা বের করে নেবেন যে সিলেট আসলে এটা বাংলা ছিল কিনা, নাকি এটা কি আলাদা একটা রাজ্য ছিল, বা আলাদা একটা স্বাধীন একটা রাজ্য বা সাম্রাজ্য ছিল, নাকি এটাকে বাংলা বলা যায়। এটা আসলে এই মিশ্র যে ইতিহাস, সেই মিশ্র ইতিহাস থেকেই এই প্রশ্নের উত্তরটাকে খুঁজে নিতে হবে। যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।